প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা কিংবা যারা তোমরা সবে দশম শ্রেণীতে উঠেছো সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের দশম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত দুটি প্রবন্ধ রয়েছে। একটি হারিয়ে যাওয়া কালি কলম, যেটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি লাইন ধরে ধরে ইতিমধ্যেই বিশ্লেষণ করে দিয়েছি, যা দেখলে তোমরা সমস্ত ওই প্রবন্ধ থেকে যা প্রশ্ন আসুক তোমরা খুঁটিয়ে লিখতে পারবে। আর আজকে একটি তোমাদের কাছে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে অত্যন্ত খটোমটো লাগে, একটু কঠিন লাগে, বাংলা ভাষায় বিজ্ঞান, এই প্রবন্ধটি রাজশেখর বসু রচিত এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শুনতে থাকো। আমি এই প্রবন্ধটি প্রত্যেকটি লাইন ধরে এমনভাবে আলোচনা করব, যার শব্দার্থ সহ প্রত্যেকটি লাইন ধরে বিশ্লেষণ করব, যা তোমরা একবার শুনলে আশা করছি মাধ্যমিক কেন সারা বছরে তোমরা ভুলবে না। চলো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কথা দিচ্ছি যে তোমরা এখান থেকে যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধ বিশ্লেষণের আগে আমি কয়েকটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। বাংলা ভাষায় বিজ্ঞান এটি একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি লিখেছেন রাজশেখর বসু, যার ছদ্মনাম কিন্তু পরশুরাম। এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি নেওয়া হয়েছে বিচিন্তা নামক গ্রন্থ থেকে। মূল যে গ্রন্থ তার নাম হচ্ছে বিচিন্তা, সেখান থেকে নেওয়া হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটি। আর এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধতে কি বলা হচ্ছে সেটা সংক্ষেপে আমি একটু বলি। দেখো, বাংলাতে প্রবন্ধ লেখার ক্ষেত্রে যে যে অসুবিধাগুলি আছে তোমরা জানো বা তোমরা জানবে, তোমরা যারা এরপরে সায়েন্স নিয়ে পড়বে তারা দেখবে যে বিজ্ঞানগুলি কিন্তু, সায়েন্সের সাবজেক্টগুলি কিন্তু মূলত ইংরেজিতে লেখা হয়। তা বাংলায় যদি সেই বিজ্ঞান লেখা হয় সেক্ষেত্রে অনেকগুলি বাধা আছে। সেই বাধার কথা আমরা এই প্রবন্ধে জানতে পারবো বা অসুবিধার কথা জানতে পারবো। আর সেই অসুবিধা থেকে বা সেই বাধা থেকে কি করে মুক্তি লাভ করা যায় বা সেই বাধা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেগুলি কিন্তু প্রাবন্ধিক রাজশেখর বসু আমাদেরকে জানিয়েছেন। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি প্রত্যেকটা লাইন ধরে তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, প্রবন্ধের শুরুতেই বলছেন প্রাবন্ধিক, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। তাহলে প্রাবন্ধিক বলছেন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা বই বা প্রবন্ধ লেখা হয় তাদেরকে প্রাবন্ধিক দুটো শ্রেণীতে ভাগ করতে পারেন বা ভাগ করেছেন। যেমন দেখো, প্রথম শ্রেণীতে কারা রয়েছে? যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। প্রথম শ্রেণীতে আছে হচ্ছে যারা একেবারেই ইংরাজি জানে না বা কোনো রকমভাবে জানে। এই শ্রেণীতে কারা পড়ে? দেখো, অল্প বয়স্ক ছেলে মেয়ে, অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। তাহলে প্রথম শ্রেণীটি আমরা পেয়ে গেলাম, তাতে বলা হচ্ছে ইংরাজি জানে না বা অতি অল্প জানে, কোনো রকম জানে। তারা কারা? অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক। আর দ্বিতীয় শ্রেণী কোনটি? যারা বিজ্ঞান জানে, মানে ইংরাজি জানে এবং ইংরাজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। তাহলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল যে বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লিখতে গেলে যে দুটি শ্রেণীর কথা বলেছে। প্রথম শ্রেণী যারা ইংরাজি জানে না বা একদম অল্প জানে, তাদের মধ্যে হচ্ছে অল্প বয়স্ক ছেলে মেয়ে, অল্প শিক্ষিত বয়স্ক লোক আছে, মানে পড়বে। আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে যারা ইংরাজি জানে কিংবা ইংরেজি ভাষায় অল্প স্বল্প বিজ্ঞান বই পড়েছে। এই হচ্ছে দুটি শ্রেণী। এবার দেখো, প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। প্রথম শ্রেণীর পাঠক মানে ওই যারা ইংরাজি জানে না বা অল্প জানে, এরা কিন্তু বিজ্ঞানের পরিচয় এদের সাথে নেই, মানে এরা ইংরাজিতে আগে বিজ্ঞান পড়েনি। গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, তারা হয়তো কিছু কিছু ইংরেজি পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ কাকে বলা হয়? যে পরিভাষা সম্পর্কিত যেসব শব্দ তাকে পারিভাষিক শব্দ বলে। এবার আমরা জেনে নেব যে পরিভাষা আমরা কাকে বলবো। পরিভাষা হলো যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে প্রকাশ করা যায়, মানে সংক্ষেপে, কোনো বিস্তারিত না করে সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে পরিভাষা।
তাহলে এরা অল্প স্বল্প ইংরেজি এই পরিভাষা শিখেছে। সেগুলি কি? যেমন টাইফয়েড, তোমরা জানো যে টাইফয়েড মানে এক ধরনের জ্বর, কঠিন জ্বর, ক্ষতিকারক জ্বর। আয়োডিন, আয়োডিন এক ধরনের মৌল। মোটর এক ধরনের গতিজায়ক যন্ত্র। ক্রোটন, ক্রোটন মানে হচ্ছে পাতাবাহারের গাছকে ক্রোটন বলা হয়। আর জেব্রা, জেব্রা মানে জানো এক ধরনের প্রাণী বা পশুর নাম। অনেক রকম স্থূল তথ্যও তাদের জানা থাকতে পারে, যেমন জল আর কর্পূর উবে যায়, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে 2 রকম ফুল হয়। এই রকম জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। দেখো, এই যে প্রথম শ্রেণী যারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে, তারা কিছু কিছু জিনিস সম্পর্কে শুনে নিয়েছে। এই তারা জানে যে অ্যালুমিনিয়ামের চাইতে মানে পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে 2 রকম ফুল হয়, এই ধরনের বিষয় জানে। মানে এই সমস্ত স্থূল তথ্য জানে। স্থূল তথ্য মানে অন্তঃসার শূন্য, মানে শুনে শুনে মনে রেখেছে এটা কিসে কি হয়, মানে কোন বিষয়ে কি হয় এটার ব্যাখ্যা তারা জানে না, শুনতে হয় তাই শুনে রেখেছে। ঠিক আছে? আর এই যে সুশৃঙ্খল বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। তারা বিজ্ঞানের কিছু কথা জানে, তবে কেন এমন হয়, এই যে লাউ কুমড়ো গাছে এরকম ফুল কেন হয়, 2 রকম ফুল কেন হয়, তারপর হচ্ছে জল আর কর্পূর উবে যায় কেন, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা কেন হয়, এই যে এই বিষয়গুলো কেন হয় এই জিনিসটা তারা জানে না। এই জন্য বলা হচ্ছে স্থূল তথ্য তারা জানে। ঠিক আছে? নেক্সট দেখো, এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কার বিরোধী নয়। এই যে প্রথম শ্রেণী, মানে যারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে, এই শ্রেণীর পাঠকরা মানে যারা এই শ্রেণীর মধ্যে পড়ে, তারা কিন্তু ইংরেজি ভাষার প্রভাব মুক্ত, মানে ইংরেজি তারা জানে না, তো এই জন্যে তাদের ইংরাজি বিষয়টা তাদের বেশি আয়ত্ত করতে হয় না। এই জন্য কী হয়, তারা বাংলা পরিভাষা মানে ইংরাজিটা সেটা যেটা বাংলাতে করে দেওয়া হয় সেটা তারা সহজেই বুঝে নিয়ে তারা বিজ্ঞান চর্চা করতে পারে। এক্ষেত্রে তাদের কোনো সংস্কার বিরোধী নয়। তার মানে যেহেতু সেটা বাংলায় লেখা, তাই সেটা বুঝতে তাদের ইংরেজি মানে তাদের কোনো অসুবিধা হয় না। আর ভাষাগত বিরোধী সংস্কার নেই, মানে ইংরেজি জানে না বলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা তাদের কাছে অস্বাভাবিক ব্যাপার নয়। ঠিক আছে? এই লাইনগুলো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। পরের লাইনে দেখো, আমি দাগিয়ে রেখেছি, প্রত্যেকটা শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট। ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছিল। প্রাবন্ধিক রাজশেখর বসু ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি বই পড়েছিলেন। প্রত্যেকটা লাইনে লাইনে দেখবে টেস্ট পেপারে এর শর্ট কোশ্চেন তোমরা পাবে। এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কন করিতে হইবে। এর মানে বুঝতে বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। তাহলে লেখক যেহেতু বাংলায় পড়াশোনা করেছেন, তাই ছেলেবেলায় মানে অল্প বয়সে ব্রহ্মমোহন মল্লিকের যে বাংলা জ্যামিতি বইটা তিনি পড়েছিলেন, সেখানে লেখা ছিল যে একটা নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। এর মানেটা লেখক সহজেই বুঝতে পেরেছিল, কারণ হচ্ছে তাদের যে ভাষাগত বিরোধ, মানে বাংলাতেই লেখা আছে আর তিনি বাংলাতেই পড়েছেন, তাই তার কাছে এটা কঠিন মনে হয়নি। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে, জিওমেট্রি মানে জ্যামিতি, মানে ইংরেজিতে জ্যামিতি পড়েছে, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। তার মানে যারা ইংরাজিতে পড়েছে বা ইংরাজিতে জ্যামিতি বই পড়েছে, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না। প্রতিজ্ঞা বাক্য কোনটি? প্রতিজ্ঞা বাক্য হচ্ছে এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কন করিতে হইবে। এই যে এই প্রতিজ্ঞা বাক্যটি তাদের কাছে শুনতে ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? কারণ তারা ইংরাজিতে পড়ে এসেছে।
তোমাদের কাছে একটা উদাহরণ দিই, ধরো যারা ইংলিশ মিডিয়ামে শিক্ষা লাভ করছে, মানে ইংলিশ মিডিয়ামে পড়ছে, তারা ইংলিশে সমস্ত কিছু শব্দ শিখছে, কিন্তু বাংলা মিডিয়ামে পড়া ছাত্রদের মুখ থেকে বাংলায় সেই শব্দ যদি কিছু একটা বাংলা মিডিয়ামের ছাত্র ইংলিশ মিডিয়ামের ছাত্রকে বলে, তাদের কাছে শুনতে কিন্তু সেটা ভালো লাগবে না। যেমন তোমাদের বলি, বাংলা মিডিয়ামের কোনো ছাত্রকে যদি শিক্ষক মহাশয় বলেন যে কে কে তোমরা বাড়ির কাজ করে এনেছো দেখাও দেখি, হ্যাঁ, এটা কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্ররা সহজেই বুঝতে পারবে। কিন্তু ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, অর্থাৎ ইংরাজিতে যারা পড়াশোনা করছে, তাদের কাছে কিন্তু এই কথাটা সঠিকভাবে শুনতে ভালো লাগবে না, যে কে কে বাড়ির কাজ করে এনেছো, এটা তারা বুঝতে পারবে না। তাদেরকে বলতে হবে মানে কে কে তোমরা হোমওয়ার্ক করে এনেছো বা হোম টাস্ক করে এনেছো, তাহলে কিন্তু তারা এই যে বাড়ির কাজ এর বদলে হোমওয়ার্ক বা হোম টাস্ক, এটা কিন্তু তারা সহজে বুঝবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। এক্ষেত্রে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। ইজার কি? ইজার হচ্ছে ঢোলা পাজামা। দেখবে পাঞ্জাবির ওপরে মানে পাজামা ব্যবহার করা হয়, ঢোলা, সেটাকে বলা হয় ইজার। যে সারা জীবন ইজার পরে এসেছে, সেই ঢোলা পাঞ্জামা মানে পাজামা পরে এসেছে, তাকে যদি বলা হয় তুমি ধুতি পরো, তার পক্ষে কিন্তু অত্যন্ত কঠিন বলে মনে হবে, কারণ সে ধুতি পরতে অভ্যস্ত নয়। ঠিক আছে, তা এই কথার মধ্যে দিয়ে প্রাবন্ধিক যেটা বোঝাতে চেয়েছে, দেখো, যে মানুষটি চিরকাল ইংরাজিতে বিজ্ঞান শিখে এসেছে বা যে ছাত্র চিরকাল ইংরাজিতে বিজ্ঞান শিখে এসেছে, তাকে যদি হঠাৎ করে বলা হয় যে তোমাদের বাংলায় বিজ্ঞান শিখতে হবে, তার কাছে কিন্তু ওই ইজার পড়া মানুষটির কাছে ধুতি পরলে যেরকম অসুবিধা হয়, ঠিক তেমনই মনে হবে। বুঝতে পারলে তো? মানে সারা জীবন ইংরাজিতে সে বিজ্ঞান শিখে এসেছে, হঠাৎ করে তাকে বলা হলো যে তোমাকে বাংলায় বিজ্ঞান শিখতে হবে, তাহলে সারা জীবন যে মানুষটি ইজার পরে এসেছে মানে ঢোলা পাজামা পরে এসেছে, তাকে ধুতি পরতে দিলে তার যেমন প্রবলেম হবে, সমস্যা হবে, ঠিক তেমনই হবে। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। দেখো সেই একই কথা, আমাদের যে সরকার অফিস আদালতের বিভিন্ন কাজে দেখা যাচ্ছে বাংলা পরিভাষা ব্যবহার করছেন, তাতে করে যারা ইংরাজিতে শিখে এসেছে তাদের সমস্যায় পড়তে হচ্ছে, কারণ তারা তো সেই ইংরেজি শব্দটার সঙ্গে পরিচিত, বাংলা শব্দের সাথে তো পরিচিত নয়। একটা কথা তোমাদেরকে বলি, যেমন তোমাকে যদি বলা হয় যে আমার কাছে চেয়ারটা এনে দাও, চেয়ার কিন্তু তোমরা সবাই জানো। তোমাকে যদি বলা হয় এই কেদারাটা নিয়ে এসো তো, এই যে কেদারা, চেয়ারের ইংরেজি হচ্ছে কেদারা, তাহলে কি এর সঙ্গে আমরা কিন্তু অনেকেই পরিচিত নই। তা এরকমভাবে ওই ইংরেজি থেকে হঠাৎ করে বাংলায় শিখতে গেলে যেগুলো বাংলাতে পরিচিত হয়ে গেছে, সেইগুলো কিন্তু খুব অসুবিধা হয়। তারপরে আমরা দেখে নেব, দেখো, পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষা তার জন্য বাধা হয় না। তাহলে প্রথম শ্রেণীতে কারা ছিল? যারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে, এরা যখন বাংলায়, কারণ তারা তো ইংরাজি জানে না, বাংলায় বিজ্ঞান শেখে, তাদের ভাষা কোনো সমস্যা হয় না, শুধু বিষয়টি যত্ন করে বুঝে নিতে হয়। তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে কারণ তারা তো বাংলায় শিখেছে, তাদের ভাষাগত কোনো সমস্যা হয় না, শুধু একটু বুঝে বুঝে পড়ে নিলেই তারা বুঝতে পারে। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না। পাশ্চাত্য মানে যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তারা তো ইংরেজিতে শিখে এসেছে, তাদেরকে যদি বাংলায় শিখতে বলা হয় তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু যারা বাংলাতেই শিখে আসছে তাদেরকে যদি বাংলাতে বিজ্ঞান পড়তে বলা হয় তাদের খুব একটা অসুবিধা হবে না, তারা অল্প একটু বুঝে বুঝে পড়লেই, তারা চেষ্টা করলেই পারবে। কিন্তু যারা পাশ্চাত্য দেশের শিক্ষার্থী মানে ইংরাজিতে শিখে এসেছে, তাদের কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, কারণ তারা ইংরাজিতে যা যা শিখে এসেছে সেগুলোকে আবার নতুন করে বাংলায় শিখতে হবে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তাকে পূর্ব সংস্কার দমন করে, অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে প্রীতির সহিত
মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। দেখো এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি বলছে যে দ্বিতীয় শ্রেণীর পাঠক, দ্বিতীয় শ্রেণীর কারা বলেছিলাম, যে যারা ইংরেজি জানে কিংবা ইংরেজিতে অল্প স্বল্প বিজ্ঞান বই পড়েছে, তারা যখন বাংলায় বই পড়ে মানে বিজ্ঞান বই পড়ে তখন তাদের কি করতে হয়। যেমন যারা বিদেশি বা যারা ইংরেজি শব্দ জানে তাদের বাংলা ভাষায় বিজ্ঞান শিখতে হলে যতটা খাটনি করতে হবে, যারা বাংলা ভাষায় লেখাপড়া শিখেছে তাদের কিন্তু ততটা খাটতে হবে না, একটু বুঝে বুঝে পড়লেই তাদের বুঝতে সুবিধা হবে, তারা বুঝে যাবে। আর বৈজ্ঞানিক সন্দর্ভ মানে হচ্ছে বৈজ্ঞানিক প্রবন্ধ বা রচনা। আর এই যে বলল যে পূর্ব সংস্কার দমন করতে হবে, তার মানে অর্থাৎ আগে তারা যে ইংরেজিতে সব কিছু শিখেছে সেটা ভুলে গিয়ে তাদের ভাষার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হতে হবে, আর বাংলাতে শেখার পদ্ধতি তাকে আয়ত্ত করতে হবে। এই জন্য পাশ্চাত্য অর্থাৎ ইংরেজি পাঠকদের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা করতে হবে। মানে যারা ইংরেজিতে শিখে এসেছে তাদের কিন্তু বাংলায় শিখতে গেলে অনেকটা কঠোর পরিশ্রম করতে হবে, এই কথাই লেখক বা প্রাবন্ধিক বলতে চেয়েছেন। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু চেষ্টা আবশ্যক। তারপরে দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। তাহলে এই যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কি কি বাধা আছে আমরা এখন জেনে নেব, ভেরি ইম্পর্টেন্ট। এবারে পরীক্ষায় এসেছে বা আসে, প্রায়ই আসে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার নানা রকম বাধা আছে, তার মধ্যে প্রথম হচ্ছে বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই। পারিভাষিক শব্দ মানে যে শব্দগুলি সংক্ষেপে কোনো কিছুকে বোঝায়, সেই পরিভাষা সম্বন্ধীয় যে শব্দ সেগুলি বাংলায় অতটা নেই। অনেক বৎসর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন। মানে অনেক বছর আগে প্রাবন্ধিক বলছেন যে বঙ্গীয় সাহিত্য পরিষদ এটা একটা সংস্থা যারা সাহিত্য নিয়ে চর্চা করেন, এখানকার বিদ্যোৎসাহী মানে বিদ্যা অনুরাগী লেখক যারা, তারা নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা যে উদ্যোগটা নিয়েছিলেন তাদের উদ্যোগের একটা ত্রুটি ছিল। ত্রুটিটা কি? তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে কাজ করেছিলেন, তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি। তাহলে এই যে পরিভাষা রচনা করছেন বিভিন্ন লেখকেরা, তারা কি করেছিল, তারা যে উদ্যোগটা করেছিল একটা ত্রুটি ছিল। ত্রুটিটা এটাই যে তারা একসঙ্গে বসে সবার মতামত নিয়ে একত্রে পরিভাষা সৃষ্টির কাজটি করেনি, তারা আলাদা আলাদাভাবে পরিভাষা তৈরি করেছিল। যেমন কেউ একজন বাংলার ধরো চেয়ারকে কেদারা নাম দিল আলাদা জায়গায় বসে, অন্য আরেকজন কেদারের বদলে অন্য একটা নাম দিল, আরেকজন আরেকটা নাম দিল। এইভাবে আলাদা আলাদাভাবে যখনই পরিভাষা তৈরি হয়েছিল তখন কিন্তু পরিভাষার মধ্যে একটা সমতা তৈরি হয়েছিল না, দেখা যায় যে একটারই আলাদা আলাদা নাম হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা পরিভাষার মধ্যে সাম্যতা আনতে পারেনি। একই ইংরাজি সংখ্যার বিভিন্ন প্রতিশব্দ তো রচিত হয়েছে, মানে একটাই ইংরেজি সংজ্ঞা তার নানা শব্দ তৈরি হয়ে গেছিল। কিন্তু দেখো এবার যেটা বলবো, 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। প্রথমে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল তারা একসঙ্গে কাজ করেনি, আলাদা আলাদাভাবে কাজ করেছিল, এর ফলে একই ইংরাজি সংখ্যার আলাদা মানে ইংরাজি সংজ্ঞার আলাদা আলাদা প্রতিশব্দ তৈরি হয়েছিল, ফলে পরিভাষার সংকলনে সাম্যতা হয়েছিল না। কিন্তু 1936 সালে আবার পুনরায় কলকাতা বিশ্ববিদ্যালয় কী করলো, পরিভাষার যে সমিতি নিযুক্ত করেছিল সেখানে কারা ছিলেন, যে বিজ্ঞানের অধ্যাপক ছিলেন, ভাষাতত্ত্বজ্ঞ মানে ভাষা নিয়ে যারা চর্চা করেন সেই বিশারদ ছিলেন, সংস্কৃত পণ্ডিত ছিলেন। এনারা কী করেছিলেন, একসঙ্গে বসে কাজ করেছিলেন, মানে সবার মধ্যে আলাপ আলোচনা করে তারা কাজ করেছিলেন, তার ফলে
তারা যে পরিভাষাটা তৈরি করেছিলেন তারা কিন্তু অধিকতর মানে বেশি মাত্রায় সফল হয়েছিলেন। পরিভাষা রচনা একজনের কাজ নয়, মানে একজন চাইলেই একটা পরিভাষা রচনা করে দিল, এটা কিন্তু সম্ভব নয়। সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে, মানে সবাই মিলে একসঙ্গে যদি আলাপ আলোচনা করে বোঝাপড়া করে পরিভাষা তৈরি না করা যায় তাহলে বিভিন্ন ত্রুটি সৃষ্টি হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, আরও শব্দের প্রয়োজন আছে। তাহলে কি এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি যে সংকলন তৈরি করলো, পরিভাষা সংকলন তৈরি করলো, এটা কিন্তু খুব বড় নয়। হ্যাঁ, বড় নয় বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ তারা যে পরিভাষার বই ছাপিয়েছিল তাতে সমস্ত পরিভাষা খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ বইটা অত্যন্ত ছোট ছিল। আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। মানে অল্প সংখ্যক পরিভাষা লিখে যে বই ছাপা হয়েছিল তাতে কিন্তু সমস্ত ইংরাজিকে বাংলায় অনুবাদ করা সম্ভব নয়, তাই বলা হচ্ছে আরও দরকার পরিভাষা। কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। তাহলে কি এই যে বিজ্ঞান রচনা হচ্ছে বাংলায়, কিন্তু সব বিজ্ঞান রচনাকে বাংলা শব্দ দিয়ে বোঝানো যাচ্ছে না। এক্ষেত্রে যে দরকার মতো বাংলা শব্দ পাওয়া যাচ্ছে না ঠিকই, কিন্তু বৈজ্ঞানিক রচনা অর্থাৎ বিজ্ঞানের যে রচনা সেটা চালানো যেতে পারে। কিভাবে? যতদিন উপযুক্ত প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। তাহলে এই যে পরিভাষা নিযুক্ত সমিতি এরা কি বলল, যতদিন উপযুক্ত বাংলা ভাষা না পাওয়া যাচ্ছে, বিজ্ঞান রচনা করলেও বাংলাতে বিজ্ঞান রচনা করলেও যে শব্দের বাংলা শব্দ পাওয়া যাচ্ছে না সেই শব্দ কিন্তু ইংরাজিতেই চালানো যেতে পারে। এই একটা বিধান তারা দিলেন। বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। তাহলে যে সমস্ত বাংলা পরিভাষা তারা খুঁজে পাচ্ছেন না, তারা বাংলায় বিজ্ঞান রচনা করতে গেলে তারা বিধান দিচ্ছেন যে সমস্ত রাসায়নিক বস্তুর বাংলাতে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না সেই রাসায়নিক বস্তুর নতুন নামটি বাংলা রচনার ক্ষেত্রেও কিন্তু সেই ইংরাজি নামই ব্যবহার করা যাবে। যেমন অক্সিজেনের বাংলা নাম পাওয়া যায় না, তাই বাংলাতে যদি বিজ্ঞান রচনা করা হয় সেখানে কিন্তু অক্সিজেন নামটাই দেওয়া যেতে পারে। আবার প্যারাডাইক্লোরোবেনজিন এই নামটাই কিন্তু বাংলা রচনার ক্ষেত্রেও লিখতে হবে। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি, যেমন হচ্ছে সার্বজাতিক, ইন্টারন্যাশনাল মানে হচ্ছে সার্বজাতিক, এসব নাম বাংলায় চালানো যেতে পারে। যেমন ম্যালভাসি, ফার্ন, আর্থ্রোপোডা, ইনসেক্টা, এই সমস্ত নাম এখনও বাংলায় প্রচলন হয়নি, তাই ওই বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিধান দিয়েছে যে বাংলায় যখন বিজ্ঞান রচনা করা হবে যে সমস্ত রাসায়নিক বস্তুর নাম বাংলাতে খুঁজে পাওয়া যায়নি সেই রাসায়নিক বস্তুর ইংরাজিতে যা নাম আছে বাংলা লেখার ক্ষেত্রেও সেই ইংরাজি নামই চালানো যেতে পারবে, এটাই তারা বিধান দিয়েছিলেন। নেক্সট, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। নগণ্য মানে হচ্ছে অত্যন্ত কম। পাশ্চাত্য মানে যারা ইংরাজি শিক্ষায়, যেমন ইউরোপ কান্ট্রি, আমেরিকা, হ্যাঁ, এই ধরনের দেশের জনগণের তুলনায় আমাদের দেশের জনগণের কিন্তু বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান অত্যন্ত কম। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। দেখো, প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলে, অর্থাৎ তোমাকে বলা হলো যে প্রাথমিক বিজ্ঞান মানে একেবারে প্রথম পর্বের বিজ্ঞান। একটা উদাহরণ তোমাদের দিই, ধরো তোমাকে বলা হলো যে কোনো শব্দ তৈরি তুমি করতে জানো না, কোনো বর্ণর সঙ্গে বর্ণ যুক্ত করে যে শব্দ তৈরি করতে হয় সেটা তুমি জানো না। তোমাকে বর্ণ তৈরি মানে শব্দ তৈরি না শিখিয়েই আমি যদি তোমাকে বলি রাম ভালো ছেলে, এই কথাটি তোমরা খাতায় লেখো বা তুমি খাতায় লেখো,
তুমি কি লিখতে পারবে? পারবে না। কারণ কি? তুমি বর্ণ কাকে বলে জানো না, বর্ণ কি জানো না, বর্ণর সঙ্গে বর্ণযুক্ত হয়ে কীভাবে শব্দ তৈরি হয় জানো না। তাহলে শব্দ পরপর বসে কিভাবে অর্থ প্রকাশ করছে বা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তবে সেটা বাক্য হয়, সেটা তুমি জানো না। তা তোমার প্রাথমিক কোনো ধারণাই নেই। তোমাকে যদি আমি বলি যে তুমি একটা বাক্য গঠন করো, তাহলে তুমি পারবে না। এটাই বলা হচ্ছে যে বিজ্ঞানের সঙ্গে একেবারে প্রথমের যে ধারণাটা, সেটা যদি না থাকে তাহলে বৈজ্ঞানিক সন্দর্ভ অর্থাৎ বৈজ্ঞানিক রচনা বা বৈজ্ঞানিক যে মানে কি বলবো প্রবন্ধ, সেটা কিন্তু বোঝা খুব কঠিন। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজেই বোঝে। তাহলে ইউরোপ আমেরিকার পপুলার সায়েন্স লেখা সুসাধ্য কেন? কারণ সেই দেশের মানুষের বিজ্ঞান সম্পর্কে প্রাথমিক যে ধারণা, একদম প্রথম পর্বের যে ধারণা তাদের আছে, তাই তারা বিজ্ঞানটা সহজেই বোঝে। কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। কারণ দেখো, আমাদের দেশের মানুষেরা একদম বিজ্ঞানের প্রথম পর্বের ধারণাও তাদের নেই। তাই তাদের বয়স্কদের জন্য যদি কিছু লেখা হয় তাও সেই অ আ ক খর মতো গোড়া থেকেও যদি লেখা হয় তাও বয়স্করা তেমনভাবে বুঝতে পারে না। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এই বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। তাহলে যারা আমাদের দেশের পাঠকদের জন্য বাংলায় বিজ্ঞান লিখছেন তারা যদি বুঝতে না পারেন যে কিভাবে লিখলে পাঠকরা সহজে বুঝবে, এটা যদি তারা না বোঝেন তাহলে কিন্তু তারা যে লিখছেন সে লেখাটা কিন্তু জনপ্রিয় হবে না বা তাদের লেখাটা কেউ পড়তে চাইবে না। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। প্রাবন্ধিক এটাও বলেছেন যে এখন হয়তো আমাদের দেশের পাঠকদের মধ্যে বিজ্ঞানের সঙ্গে প্রথম পর্বের পরিচয় নেই, কিন্তু আস্তে আস্তে যখন এদেশে বিজ্ঞান শিক্ষাটা প্রচলিত হয়ে যাবে তখন কী হবে, এই অসুবিধা দূর হয়ে যাবে এবং তখন মানুষের মধ্যে বিজ্ঞান সংক্রান্ত একটা সাধারণ জ্ঞান জন্মাবে। সেই সময় বিজ্ঞান যদি রচনা করা যায়, বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করা যায়, তাহলে কিন্তু সেটা সুসাধ্য হবে, অনেক সহজ কাজ হবে। নেক্সট লাইন, বিজ্ঞান আলোচনার জন্য যে পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। দেখো, বিজ্ঞানকে আলোচনা করার জন্য যে রচনা পদ্ধতি ধরে আলোচনা করলে সেটা জনগণের কাছে সহজবোধ্য হবে বা জনগণ সহজে বুঝতে পারবে, সেটা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি, বুঝতে পারেননি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজি আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। তাহলে কি হয় যে আমাদের লেখকরা এখনও বুঝতে পারেননি কিভাবে রচনা করলে সাধারণ মানুষের কাছে সেটা সহজেই তারা বুঝতে পারবেন। তারা কি করেন, ভাষার আড়ষ্ট অসার আঁটোসাঁটো একটু খটোমটো ভাষা, যেটা সহজে বোঝা যায় না, ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। আক্ষরিক অনুবাদটা কি? অক্ষরগত অনুবাদ। যেমন তোমাদের যদি বলি, আই ক্যান সি এ টাইগার। আই হচ্ছে আমি, ক্যান পারি, সি দেখতে, এ টাইগার একটি বাঘ। এটাই যে অক্ষরগত হুবহু আমরা বঙ্গানুবাদ করলাম। হ্যাঁ, এইভাবে যদি অনুবাদ করা যায় শুনতে তো সেটা ভালো লাগে না, কিন্তু এটাকেই যদি বলি আই ক্যান সি এ টাইগার, আমি একটি বাঘ দেখতে পারি, এটা কিন্তু শুনতেও ভালো লাগে এবং সহজে পাঠকরা বুঝতেও পারে। এই দোষ মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষ মুক্ত না হলে? পাঠকরা যেটা সহজে বুঝতে পারে সেইভাবে বৈজ্ঞানিক সাহিত্য রচনা করতে হবে। ভাষার আড়ষ্টতা সেখানে থাকবে না এবং আক্ষরিক অনুবাদ বা হুবহু অনুবাদ থাকবে না, তাহলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত সম্ভব। কিন্তু যদি এইভাবে আক্ষরিক অনুবাদ বা হুবহু অনুবাদ করা হয় তাহলে কিন্তু
বৈজ্ঞানিক সাহিত্য জনপ্রিয়তা লাভ করবে না বা সুপ্রতিষ্ঠিত হবে না। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কনোটেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। এজন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। তাহলে অনেক লেখকের মধ্যে একটা ভুল ধারণা আছে। সেটা কি? যে ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি ইংরেজি শব্দ ঠিক যেভাবে অর্থ প্রকাশ করে বাংলা প্রতিশব্দেরও ঠিক সেইভাবেই অর্থ প্রকাশ করতে হবে। এই জন্য সেই সমস্ত রাইটাররা বা লেখকরা কি করেন, অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। যেমন দেখো, সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে। সেন্সিটিভ মানে হচ্ছে স্পর্শকাতর, ঠিক আছে? তা এটাকে নানাভাবে ব্যবহার করা যেতে পারে। যেমন সেন্সিটিভ পারসন, সেন্সিটিভ উড, সেন্সিটিভ প্লান্ট, সেন্সিটিভ ব্যালেন্স, সেন্সিটিভ ফটোগ্রাফি পেপার ইত্যাদি। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত। যেমন অভিমানী, উত্তেজী, সুবেদী, সুগ্রাহী। সেন্সিটিভ পারসন যদি বলা হয় তাহলে বলতে হবে যে অভিমানী। আবার যদি বলা হয় সেন্সিটিভ উড, এক্ষেত্রে বলা যেতে পারে ব্যথাপ্রবণ। আবার সেন্সিটিভ প্লান্ট, এক্ষেত্রে বলতে হবে উত্তেজী। সেন্সিটিভ ব্যালেন্স মানে সুবেদী। সেন্সিটিভ ফটোগ্রাফিক পেপার মানে সুগ্রাহী। এইভাবে যদি বলে তাহলেই সঠিক হয়। আবার দেখো, সেন্সিটাইজড পেপার এর স্পর্শকাতর কাগজ অতি উৎকট। এই সেন্সিটাইজড পেপার যদি বলে, এখানে যদি আমরা বলি স্পর্শকাতর কাগজ, এটা ভালো শোনায় না, অতি উৎকট শোনায়, উগ্র শোনায়। এটা শ্রুতিমধুর শব্দ নয়। কিন্তু সেন্সিটাইজড পেপারকে আমরা যদি বলি যে সুগ্রাহী কাগজ, তাহলে কিন্তু এটা সঠিক হয়। ঠিক আছে? নেক্সট, অনেক লেখক তাদের বক্তব্য ইংরাজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, এতে রচনা উৎকট হয়। কিসে রচনা উৎকট হয়? অনেক লেখক আছেন, তারা কি করেন, বক্তব্যটা ইংরাজিতে ভাবেন এবং তিনি যে ইংরাজিতে ভেবেছেন সেরকমভাবেই একদম হুবহু বাংলায় অনুবাদ প্রকাশ করার চেষ্টা করেন, বাংলা করার চেষ্টা করেন। এতে কিন্তু রচনাটা উৎকট হয়, রচনাটা ভালো হয় না, শ্রুতিমধুর হয় না। যেমন দেখো, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ। এর যদি হুবহু একদম অক্ষরগত আক্ষরিক অনুবাদ করা হয় তাহলে লিখতে হবে পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। আমরা যদি বলি দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ, তার বাংলা পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি, এই যে একটা বঙ্গানুবাদ, এটা কিন্তু বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ বঙ্গানুবাদ। এটাকেই যদি একটু ঘুরিয়ে লেখা যায়, তার সরল অর্থ এটা হবে যে পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি, তাহলে কিন্তু এটা সঠিক হয় এবং শ্রুতিমধুরও হয়। আবার দেখো, হোয়েন সালফার বার্নস ইন এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশান। এর যদি আক্ষরিক অনুবাদ এরকম করা হয়, গন্ধক যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এটা হচ্ছে মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষা বজায় থাকে। তাহলে এই যে হুবহু অনুবাদকে লেখক কিন্তু মাছি মারা নকল বলেছেন। হোয়েন সালফার বার্নস ইন এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশান। এই যে যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এটাকে মাছি মারা নকল বলেছে। হুবহু নকল করাকে মাছি মারা নকল বলেছে। কিন্তু এটাকে যদি একটু ঘুরিয়ে লেখা যায় যে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না, এটা লিখলে পরে বাংলা ভাষায় একটা শ্রুতিমধুরতাও থাকে, শুনতেও ভালো হয়। লাস্ট দেখো, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়।
এই যে পারিভাষিক শব্দ মানে পরিভাষা সম্বন্ধীয় যে শব্দ, অনেকে মনে করছেন যে পরিভাষা যদি বাদ দিয়ে আমরা রচনা প্রকাশ করি বা বক্তব্য প্রকাশ করি বা কোনো বই লিখি তাহলে রচনা সহজ হবে, কিন্তু এই ধারণা পুরোপুরি ঠিক নয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? অনেকে মনে করেন যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই ধারণা কিন্তু ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে, যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শিরদাঁড়া নেই, কিন্তু আলোক তরঙ্গর বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না। দেখো, একটু বুঝতে হবে তোমাদের, কিছু কিছু ক্ষেত্রে পরিভাষা বা পারিভাষিক শব্দ বাদ দিয়ে রচনা প্রকাশ করা যায় বা বক্তব্য প্রকাশ করা যায়, কিন্তু সব ক্ষেত্রে যদি পরিভাষা বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করতে যায় সেটা ভালো শোনায় না বা সব ক্ষেত্রে বাদ দেওয়া যায়ও না। যেমন বারবার যদি বলি যে যাদের শিরদাঁড়া নেই তাদের অমেরুদণ্ডী বলা হয়, এই যে অমেরুদণ্ডী এই কথাটা আমরা কিন্তু বারবার না বললেও আমরা যদি বলি যেসব জন্তুর শিরদাঁড়া নেই, হ্যাঁ, তাহলেও কিন্তু সেই অমেরুদণ্ডীটাকেই বোঝানো হচ্ছে। যেমন নামের পরিবর্তে যা বসে তাকে আমরা কি বলি? সর্বনাম। তা ঠিক তেমনি এই অমেরুদণ্ডী কথার বদলে আমরা যদি শিরদাঁড়া নেই বলি সেটা কিন্তু প্রকাশ করলে পরেও চলে যায়। কিন্তু যদি বলি আলোক তরঙ্গ, এই আলোক তরঙ্গের বদলে যদি বলি যে আলোক তরঙ্গটা দেখতে খুব সুন্দর, এক্ষেত্রে তোমাদেরকে যদি বলা হয় আলোর কাঁপন বা আলোর নাচ দেখলে, মানে যদি আমরা লিখি সেটা কিন্তু ঠিক শোনাবে না। বিজ্ঞানের ক্ষেত্রে এটা তো সাহিত্য নয়, বিজ্ঞানের ক্ষেত্রে এই আলোক তরঙ্গের বদলে যদি আলোর কাঁপন বা আলোর নাচ লিখি তাহলে কিন্তু হবে না। পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা, মানে যত সংক্ষেপে একটা সুশৃঙ্খলভাবে শব্দ গঠন করা যায়, সেটাই হচ্ছে পরিভাষা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। তাহলে বারবার একই কথা যদি আমরা বলে যাই তাহলে কিন্তু সেটা সঠিক হয় না, শুনতেও খারাপ লাগে, পাঠকের অসুবিধাও হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থল বিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দ দিলেই চলে। তাহলে কি, যখন বৈজ্ঞানিক সন্দর্ভ মানে বৈজ্ঞানিক রচনা বা বৈজ্ঞানিক প্রবন্ধ লেখা হয় তখন তাদের কি করতে হবে, প্রথমবার যখন ব্যবহার করা হচ্ছে সেই পারিভাষিক শব্দ তখন সেক্ষেত্রে কিছু কিছু সময় ইংরেজি নামটাও ব্যবহার করতে হবে, সাথে বাংলাটাও ব্যবহার করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। পরে অবশ্য বাংলা পারিভাষিক শব্দ লিখলেই, যখন সবটা জানা হয়ে যাবে তখন শুধু বাংলা পারিভাষিক শব্দ লিখলেই বোঝা যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এখন আমি আলোচনা করব। আমাদের আলংকারিকগণ ত্রিবিধ কথা বলেছেন। সেই ত্রিবিধ কথা কি কি? ভেরি ইম্পর্টেন্ট লাইন, অভিধা লক্ষণা ব্যঞ্জনা। ত্রিবিধ কথাটি হচ্ছে অভিধা লক্ষণা ব্যঞ্জনা। প্রথমটি মানে অভিধা শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে। আবিধানিক অর্থ মানে ব্যাকরণগত অর্থ প্রকাশ করে। যেমন দেখো, দেশের অর্থ ভারত বা একটা স্থান। যদি তোমাদেরকে বলা হয় যে দেশ, দেশ মানে কি? একটা স্থান, কোনো জায়গা, যেমন ভারত, পাকিস্তান, চীন, এগুলো দেশের নাম, এটা আবিধানিক অর্থ, ঠিক আছে? আর অভিধা বলতে আমরা কি বুঝবো? যে অভিধা হলো আবিধানিক অর্থ। যেমন তোমাদের যদি বলি অরণ্য, অরণ্য মানে বন, জঙ্গল ইত্যাদি বোঝায়, এটা হচ্ছে অভিধানগত অর্থ। আর লক্ষণা কি? যখন আমরা বলবো যে দেশের লজ্জা, এখানে লক্ষণীয় দেশের অর্থ দেশবাসীর। দেখো, দেশ একটা জড় পদার্থ, দেশের কি কোনো লজ্জা হয়? হয় না তো। দেশ কাদের নিয়ে তৈরি? মানুষজন বা বিভিন্ন প্রাণীদের নিয়ে তৈরি। তাহলে দেশের লজ্জা বললে
দেশের মানুষের লজ্জা বোঝায় বা দেশবাসীর লজ্জা বোঝায়, এটাকে বলা হবে লক্ষণা। ঠিক আছে, লক্ষণা বলা হবে। তাহলে লক্ষণা হলো শব্দের এক ধরনের বৃত্তি, শব্দের প্রধান যে অর্থ, সেই প্রধান অর্থের চেয়ে যখন অন্য অর্থ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন তাকে বলা হয় লক্ষণা। ঠিক আছে, যেমন দেশের লজ্জা বলতে দেশবাসীর লজ্জাকে বোঝায়। আবার দেখো চলে আসছে এবারে ব্যঞ্জনা। আমি বলেছিলাম এমনভাবে আমি বোঝাবো যে তোমরা যদি একটু মন দিয়ে বোঝো সমস্ত উত্তর এখান থেকেই পারবে। এবারে প্রথমে অভিধা বলেছি, তারপরে লক্ষণা, তারপরে চলে আসি ব্যঞ্জনা। ব্যঞ্জনা মানে হচ্ছে কোনো কিছুর নিগূঢ় অর্থ, মানে অন্তর্নিহিত অর্থ। বাইরে শোনা যাচ্ছে একরকম, বাইরে একরকম মানে বোঝাবে, কিন্তু ভেতরে একটা আলাদা মানে বোঝাবে। ঠিক আছে, তাকে বলবো ব্যঞ্জনা। যেমন অরণ্য মানে বোঝানো হয়েছিল, অভিধাতে বলা হয়েছিল বন, আর লক্ষণাতে বোঝানো হবে অরণ্যের দিনরাত্রি যদি বোঝায় তাহলে অরণ্যবাসীদের রোজ নামচা, মানে অরণ্যবাসীরা প্রতিদিন যা যা করে। ঠিক আছে, আর ব্যঞ্জনার ক্ষেত্রে যদি আমরা বলি অরণ্যে রোদন। অরণ্যে রোদন মানে কি? অরণ্যে মানে বনে, রোদন মানে কান্না। বনে কান্না বাইরে বোঝাচ্ছে, কিন্তু বাইরে থেকে আমরা যদি ধরি মনে হচ্ছে যে বনে কান্না, কিন্তু না। ব্যঞ্জনা মানে প্রথমেই বলেছি গূঢ় অর্থ, মানে ভেতরের অর্থ। অরণ্যে রোদন মানে হচ্ছে নিষ্ফল ক্রন্দন বা নিষ্ফল খেদ। ঠিক আছে, এই হলো অভিধা, লক্ষণ ও ব্যঞ্জনা চলে গেল। এবারে সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে। তাহলে কি, এই যে সাহিত্য মানে বাংলা সাহিত্যে লক্ষণা, অভিধা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি এ ধরনের এগুলো এক একটা অলঙ্কার, এগুলো কিন্তু সাহিত্যের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে এগুলো ব্যবহার করাটা ঠিক নয়। কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো? এই যে লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি এ ধরনের অলঙ্কারের ব্যবহার বিজ্ঞানে যত কম থাকবে ততই ভালো। উপমার কিছু প্রয়োজন হয়, রূপকও স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত। যেমন উপমা, এটা চালানো যেতে পারে বিজ্ঞান রচনার ক্ষেত্রে। বাংলায় যখন বিজ্ঞান রচনা করা হবে উপমা, তারপরে রূপক, এগুলো কিছু কিছু স্থানে ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই যে অতিশয়োক্তি, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, হ্যাঁ, এগুলো কিন্তু বাদ দেওয়াই উচিত বলে প্রাবন্ধিক মনে করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এটি। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। এই যে কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। তাহলে মহাকবি কালিদাস, সংস্কৃত সাহিত্যের মহাকবি হলেন কালিদাস, তিনি লিখেছেন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। এটা সেই কাব্যে মানে কবিতাতেই ভালো শোনায়, মানানসই, উপযুক্ত। এটা যদি ভূগোলে লেখা হয় যে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটা শুনতে ভালো শোনায় না। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এই যে এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, এটা ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। কোন কথাটি? যে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা বা বৈজ্ঞানিক কিছু রচনা করতে গেলে তার ভাষা অত্যন্ত সহজ সরল হতে হবে আর স্পষ্ট হতে হবে। এই কথাটা কিন্তু সমস্ত লেখকদেরই মনে রাখতে হবে। শেষ প্যারা আমরা চলে এসেছি। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ নজরে পড়ে। তাহলে বাংলা যে প্রবন্ধ লেখা হয়, মানে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লেখা হয়, সেখানে একটা দোষের কথা প্রাবন্ধিক বলেছেন। সেটা কি? অল্প বিদ্যা ভয়ঙ্করী। এটা একটা প্রবাদ, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। তাহলে প্রাবন্ধিক একটা সময় সাময়িক পত্রপত্রিকা মানে পেপার যাকে বলো, সেই পেপারে কিছু একটা লেখা দেখেছিলেন, তাতে তিনি বুঝতে পেরেছেন যে অল্পবিদ্যা কতটা ভয়ঙ্কর হতে পারে। সেটাই আমরা এখন জানব। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। দেখো, এই যে কথাটা, এটা কিন্তু অত্যন্ত ভুল কথা। এটা প্রাবন্ধিক পেপারে পড়েছিলেন। কি পড়েছিলেন? যে সেখানে লেখা ছিল অক্সিজেন বা হাইড্রোজেন
যে স্বাস্থ্যকর, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তার কিন্তু কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, এরকম কথা পেপারে লেখা হয়েছিল। এই অক্সিজেন আর হাইড্রোজেন মানে জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। ওই পেপারে প্রকাশ করা হয়েছিল বা লেখা হয়েছিল যে ওজোন গ্যাস স্বাস্থ্যকর, কিন্তু তাই বলে অক্সিজেন এবং হাইড্রোজেন স্বাস্থ্যকর তার কোনো যুক্তিসম্মত বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এই কথাটা অত্যন্ত ভুল। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কোন ভুল লেখা? যে না জেনে বা অতি অল্প জেনে যদি কোনো বৈজ্ঞানিক রচনা করা হয় বা কিছু লেখা হয়, তা পাঠকের পক্ষে কিন্তু অনিষ্টকর। একটা ভুল কিছু আমি এই যে তোমাদের পড়াচ্ছি, যদি ভুল তথ্য তুলে দিই তাহলে তোমাদের পক্ষে এটা ক্ষতি করবে। ঠিক তেমনি কোনো কিছু না জেনে প্রকাশ করা বা বোঝানো, এটা যারা শুনবে তাদের পক্ষে ক্ষতিকারক, যারা পড়বে তাদের পক্ষে অনিষ্টকর। সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা শর্ট, যে সম্পাদকের কি উচিত, যে কোনো বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে সম্পাদকের কি করা উচিত, যে যারা একজন ধরো লিখেছেন বিজ্ঞান বিষয়ক কোনো প্রবন্ধ, তিনি অনভিজ্ঞ লেখক, তিনি প্রথম বিজ্ঞান সম্পর্কে লিখছেন প্রবন্ধ। এবার যিনি প্রকাশ করবেন সেই সম্পাদকের উচিত হবে যারা অভিজ্ঞ, যারা অনেক প্রবন্ধ লিখেছেন এর আগে বিজ্ঞান বিষয়ক, সেই অভিজ্ঞ লেখককে দিয়ে সেই অনভিজ্ঞ লেখকের রচনাগুলো মানে লেখাটা ভালো করে যাচাই করে নেওয়া, যে কোনো ভুল কিছু লিখেছেন কি না, যে ভুল পাঠককে ক্ষতি করতে পারে সেটা না ছাপাই উচিত। ঠিক আছে বন্ধুরা, তা আমি চেষ্টা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সামনে একদম লাইন ধরে ধরে, যে লাইন ধরে প্রশ্ন হয় সব প্রশ্ন কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করে দিয়েছি। হয়তো ভিডিওটি একটু বড় হয়েছে, কিন্তু আশা করছি যে এই বাংলা ভাষায় বিজ্ঞান সংক্রান্ত যে ভয়টা ছাত্রদের মধ্যে কাজ করে, এমনকি অনেক টিচার আছে তারাও বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটা এড়িয়ে যান, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি এই প্রবন্ধটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের একদম জলের মতো সোজা হয়ে যাবে। আর ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর সমস্ত দরকারি ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত সকালে বিকেলে আমার চ্যানেলটির প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে।